থাকে, তো অলরেডি আমি কি করিয়ে দিয়েছি, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার আমার করা হয়ে গেছে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার হলো গ্যাসের আচরণ, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার হলো পরিবেশের জন্য ভাবনা, তারপর হলো গ্যাসের আচরণ, তৃতীয়ত হলো রাসায়নিক গণনা, এবার এরপরে আমরা জানবো আজকে তাপ, তারপরে পরে জানবো আলো। ঠিক আছে, তো তাপ, ঠিক আছে। এবার দেখো, তাপ বলতে আমরা এমনিতে আমাদের কি কনসেপ্ট, কি ধারণা তাপ বলতে। সবার আগে দেখো, তোমার ধরো গ্যাসের ওভেনে কোনো খাবার তুমি গরম করছো, ফুটন্ত জল হতে পারে, চা হতে পারে, তরকারি বসিয়েছে মা, সেটা হাত দিয়ে দেখবে, হাতে ছ্যাঁকা খাবে। তারপরে তোমার উনুনে রান্না করে তার সামনে কি হবে, গরম অনুভূতি হবে। তো এগুলো সবই হলো তাপ। ঠিক আছে, এটা একরকম শক্তি। ঠিক আছে, সেটা অনেক সময় বলা হয় তাপ শক্তিও বলা হয়। তো তাপকে আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু তাপকে আমরা অনুভব করতে পারি। ঠিক আছে, সেটা হয় সরাসরি স্পর্শ করার মাধ্যমে, কোনো গরম জিনিস সরাসরি স্পর্শ করবে, গরম লাগবে, খুব বেশি করে ছ্যাঁকা লাগবে। ঠিক আছে, আর অথবা আমরা কিভাবে সেটাও আমরা ইনডাইরেক্টলি ফিল করতে পারবো, উষ্ণ বায়ুর মাধ্যমে। ঠিক আছে, কিছুটা গরম লাগবে। ঠিক আছে, তো সেটা হলো তাপ। ওকে, আচ্ছা, তো তাপ, এবার তাপের একটা খুব ভালো উদাহরণ কি, অবস্থার পরিবর্তন। এক নম্বর হলো তাপের জন্য যেটা হয় সেটা হলো অবস্থার পরিবর্তন। ঠিক আছে, আমি একটা জিনিস দেখাচ্ছি, 1 মিনিট। আমার কাছে ছিল প্রিন্টেড, আমি কোনো এক সময় প্রিন্ট করেছি, এটা দেখতে পাবে। এটা কি জিনিস, এটা হলো বরফ। এটাকে আমি তাপ দেবো, কি হবে, তরল তৈরি হবে। বেশ, এটা কি জিনিস, বরফ। বরফকে তাপ দিলে কি হবে, জল হবে। পদার্থে অবস্থার পরিবর্তন হচ্ছে, বরফ থেকে কি হচ্ছে, জল হচ্ছে। এবার জলকে হিট দিবে, ধরো এখানে আগুনে হিট দিচ্ছ, ঠিক আছে, কি হবে, জলীয় বাষ্প হবে, তাই তো, ওয়াটার ভ্যাপার হবে, আর জলীয় বাষ্প হবে। ইংলিশ টার্মগুলো পড়বে, যে বরফ মানে আইস, জল মানে ওয়াটার, অ্যান্ড ওয়াটার ভ্যাপার। ঠিক আছে, তো বরফ, জল আর জলীয় বাষ্প তৈরি হবে, তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তা এটা হচ্ছে আমরা তাপ দিচ্ছি। এবার তাপ যদি আমরা নিষ্কাশন করি, মানে তাপ নিষ্কাশন মানে কি, কোনো বস্তুকে শীতল করাকেও আমরা ইনডাইরেক্টলি তাপের নিষ্কাশন বলতে পারি। ইনডাইরেক্টলি কেন, ধরে নাও বস্তু যদি তাপ নেয়, তাহলে আমার পদার্থের অবস্থা পরিবর্তনটা এই ডাইরেকশনে হবে, মানে বরফ থেকে জল হবে, জল থেকে জলীয় বাষ্প হবে। এবার বস্তু যদি তাপ বর্জন করে, তাহলে আমার ডাইরেকশনটা এই দিকে হবে, কোন দিকে হবে, এই দিকে হবে, জলীয় বাষ্প থেকে জল, জল থেকে বরফ হবে, অপোজিট হবে। যদি তাপের বর্জন হয়, জলীয় বাষ্প থেকে জল, জল থেকে বরফ হবে। বোঝা গেল? তো প্রথম যেটা হলো পদার্থের অবস্থার পরিবর্তন। দ্বিতীয়, তাপের আর কি হতে পারে, পোড়াতে পারে, কোনো জিনিসকে পোড়াতে পারে, যেটা আমরা নর্মালি দেখি, কাগজকে মোমবাতির সামনে ধরবে, কাগজ পুড়ে যাবে। ঠিক আছে, পোড়াতে পারি। কোনো জিনিসকে গরম করতে পারি, গরম করতে পারি, যেমন ধরো তোমার দুধ জাল দিতে হয়। ঠিক আছে, দুধ জাল না দিলে দুধ নষ্ট হয়ে যায়, গ্রীষ্মকালে বারবার জাল দিতে হয়, কেন, ঠান্ডা দুধটাকে তো আমরা গরম করছি, জাল দিচ্ছি, তো সেটা হচ্ছে, সেটার ক্ষেত্রে তাপের প্রভাব আছে। ঠিক, আর কি হতে পারে, উনানে
রান্না করা, সেখানে তোমার অনেকে দেখবে এরকম করে শীতকালে এরকম করবে, মানে কি হচ্ছে, তাপ নিচ্ছে। ঠিক আছে, শীতকালে প্রচণ্ড শীত, সেই জন্য উনানের সামনে হোক, খড়িতে আগুন চালিয়ে হোক, অনেকে এরকম করে হাত ছেঁকে। ঠিক আছে, এটাও তাপ। ঠিক আছে, এটাও তাপ। তো এগুলো হলো সব তাপের উদাহরণ। ঠিক আছে, একটা বস্তু তাপ গ্রহণ করতে পারে, বস্তু তাপ বর্জন করতে পারে, তার জন্য পদার্থের অবস্থার পরিবর্তন হয়। বস্তু তাপ গ্রহণ করলে তাহলে হবে এই ডাইরেকশনে, বস্তু তাপ বর্জন করলে এই ডাইরেকশনে হবে। ঠিক আছে, দ্বিতীয় বলছে পোড়াতে গেলে, যেমন কাগজ পুড়িয়ে দাও, কাঠ পুড়িয়ে দাও, তো তোমার সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সেখানে তাপের ভূমিকা না, সেখানে অ্যাকচুয়ালি আগুনের ভূমিকা, কিন্তু সেখানেও ইনডাইরেক্টলি তাপ জড়িয়ে আছে। ঠিক আছে, আগুনেরই ভূমিকা, সেক্ষেত্রে আগুনটাই তোমার কাগজ পুড়িয়ে দেয়, খড়ি পুড়িয়ে দেয়, কিন্তু সেখানেও তাপের একটা ভূমিকা আছে। কোনো বস্তুকে গরম করতে গেলে সেক্ষেত্রে তাপের ভূমিকা আছে। যেমন কোনো বাড়িতে শীতকালে প্রচণ্ড শীত, ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকে হয় না তোমার বিভিন্নভাবে তোমার ঘরটাকে গরম করে দিচ্ছে, তো সেটাও আমার তাপের একটা ভূমিকা আছে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো, তাপের ক্ষেত্রে পদার্থের কি হয়, তুমি কোনো বস্তুকে তাপ দিলে, তাপের ক্ষেত্রে পদার্থের কি হবে, সাইজে বড় হবে না সাইজে ছোট হবে। সাইজে বেড়ে যাওয়াকে বলে প্রসারণ, সাইজে কমে যাওয়াকে বলে সংকোচন। তাহলে পদার্থের কি হয়, তাপের প্রভাবে পদার্থের মূলত প্রসারণ হয়। তাপের প্রভাবে পদার্থের সাধারণত প্রসারণ হয়। ঠিক আছে, এটা একটা ধর্ম, বোঝা গেল। এবার দেখো, তাপপ্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ হয়, যা কোনো ক্ষেত্রে সুবিধা করে, কোনো ক্ষেত্রে অসুবিধা করে। এটা কঠিন পদার্থের ধর্ম, যে তাপ প্রয়োগ করবে, যে ওর প্রসারণ, বহু ক্ষেত্রে প্রসারণ হয়। এবার সেক্ষেত্রে অনেক সময় সুবিধা হয়, অনেক সময় সুবিধা হয় না, অসুবিধা হয়। ঠিক আছে, এবার সেক্ষেত্রে একটা জিনিস, দুটো টার্ম চলে আসবে, একটা হবে তাপের সুপরিবাহী, ঠিক আছে, আরেকটা আসবে কুপরিবাহী। কুপরিবাহী উদাহরণ কি, কুপরিবাহী হলো তাপের সুপরিবাহী, মানে যারা তাপ পরিবহন করতে পারবে, তাপকে ক্যারি করতে পারবে, বহন করতে পারবে, তারা হলো সুপরিবাহী, তাপের সুপরিবাহী। যে কোনো রকমের ধাতু হবে তাপের সুপরিবাহী, যত রকমের ধাতু, সাধারণত সব ধাতুই তাপের সুপরিবাহী। বা কুপরিবাহী যেগুলো হবে, সেগুলো কি হবে, তাপ পরিবহন করতে পারবে না, বা তাপকে বহন করতে পারবে না, বা ক্যারি করতে পারবে না। তাহলে যেমন কাগজ, ঠিক আছে, কাঁচ, এরা কি হবে, তাপকে বহন করতে পারবে না বা ক্যারি করতে পারবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ধাতুর ক্ষেত্রে তাপের প্রভাবটা অনেক বেশি। এটা একটা খুব ভালো এক্সপেরিমেন্ট, তোমরা বইয়ে ঘেটে দেখতে পারো, বিভিন্ন জায়গায় থাকতে পারে, যে তিনটে যদি চামচ থাকে, একটা তিনটে চামচের মাখন থাকলো, ধরো তিনটে বাদ দাও, দুটো, একটা হলো কাঠের আর একটা ধাতব, দেখবে ধাতব যে চামচটা, সেটার ক্ষেত্রে তোমার মাখনটা আগে গলে, কাঠেরটা পরে গলে। হিটের ক্ষেত্রে এমনি তাপ দিলেও দেখবে যে ধাতব হাতলটাকে হাত দেওয়া যায় না, হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু সেখানেই কাঠের শিকল দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে সেটা অনায়াসে ধরা যায়, কারণ কাঠ তাপের উপরিবাহী। সেই জন্য আমরা যদি কাঠ দিয়ে মুড়িয়ে দিই হাতলটাকে, তাহলে আমরা সহজে সেটা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এবার এগুলো সব আগের কনসেপ্ট, ক্লাস 10-এ বা মাধ্যমিকে এগুলো আসে না সাধারণত। হ্যাঁ, উপরিবাহী সুপরিবাহী থেকে 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, দুটি উদাহরণ দাও, বা তারপরে কুপরিবাহী মানে কি, বলতে কি বোঝো, সুপরিবাহী বলতে কি বোঝো, তার উদাহরণ দাও, সেটা বলতে পারে যে তো কোনো ধাতব হাতলের মধ্যে কেন কাঠের আস্তরণ দেওয়া যায়, কেন দেওয়া হয়, সেটার কারণ কি, এটাও আসতে পারে। এরকম ছোটোখাটো কোশ্চেন আসতে পারে। মূলত এখানে কি আছে, কঠিন পদার্থে 3 রকম তাপীয় প্রসারণ ঘটতে পারে। কঠিন পদার্থে কিন্তু কি হয়, তাপের প্রভাবে কি হয়, প্রসারণ হয়, তাই তো, প্রসারণ হয়। এবার সেই প্রসারণ
একটা হতে পারে দৈর্ঘ্যের প্রসারণ। পদে কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যদি 3D হয়, 2D হলে দৈর্ঘ্য প্রস্থ। 3D মানে কি? যেটা ত্রিমাত্রিক, তুমি 3টা দিক দিয়ে তুমি চিন্তা করতে পারবে, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। আর যার শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ মানে ত্রিমাত্রিক, মানে যেটাকে তুমি খাতায় কলমে আঁকতে পারবে না, এটা ত্রিমাত্রিক, এটাকে উবু আঁকতে পারবে না। কিন্তু এমনি খাতায় কলমে একটা বক্স আঁকো, সেটা দ্বিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ। পরে জানতে পারবে, পরবর্তীকালে এগুলো থাকবে। দৈর্ঘ্যের প্রসারণ হতে পারে, দৈর্ঘ্যের প্রসারণকে আমরা রৈখিক প্রসারণও বলতে পারি। রৈখিক প্রসারণ আমরা কি জানি? একটা রেখাতে কি থাকে? দৈর্ঘ্য মাপা যায়, শুধু দৈর্ঘ্যই মাপা যায়। যদি একটা সরলরেখা বলি, তার সরলরেখার মধ্যে কি হবে? বস্তু বলে কিছু আছে? নেই। এখানে শুধুমাত্র দৈর্ঘ্যই মাপা যায়, সেই জন্য দৈর্ঘ্য মাপা যায় রেখা থেকে। রেখা থেকে আসছে রৈখিক প্রসারণ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে? ক্ষেত্রফলের প্রসারণ, এরিয়ার তোমার প্রসারণ হতে পারে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো জানো, আয়তক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গক্ষেত্রে কি হয়? বাহু স্কয়ার হয়। ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? √3, 4 স্কয়ার হয়। ঠিক আছে, প্রত্যেকটা জ্যামিতির ক্ষেত্রে কি কি রকম হয় ক্ষেত্র, সেটা তোমাদের জানা আছে। আর কি হয়? আয়তনের প্রসারণ। আয়তন কি? একক। আয়তন কি? যদি আমি সেটা ঘনক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের জায়গায় আমরা চলে গেলে আয়ত ঘনক, বর্গ আয়ত ঘনক বা ঘনক, তাদের ক্ষেত্রে কী হবে? ঘনকের ক্ষেত্রে a কিউব। আয়ত ঘনকের ক্ষেত্রে কী হবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এগুলোকে আমরা বলি আয়তন। তো একটা দৈর্ঘ্যের প্রস্থ হতে পারে, যদি সেক্ষেত্রে প্রস্থ বলে কিছু না থাকে। আর এটা দৈর্ঘ্য প্রস্থর দুটো বাহুরই যেটা বলে, মানে ক্ষেত্রফলের প্রসারণ হতে পারে, আরেকটা আয়তনের প্রসারণ হতে পারে। আমি খুব ভালো উদাহরণ দিচ্ছি। সাপোজ এটা একটা পেন আছে, যদিও এটা ম্যাথমেটিক্সের অঙ্কে, তবুও বলছি এটা একটা পেন আছে। এটা একটা স্লাইড, যদি আমি এটুকু অংশ যদি ধরি, মানে এটুকু অংশ ধরি, তা সেটা প্রস্থ হতে পারে। ঠিক আছে, ওটা আমি যদি নেগলিজিবল করি, তো শুধুমাত্র যদি এই দৈর্ঘ্যটা বিচার করো, তাহলে এটা হবে দৈর্ঘ্য। ঠিক আছে, এটা দৈর্ঘ্য হয়ে গেল। তো এটার ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্যের প্রসারণ হতে পারে। ওকে, এবার যে কোনো একটা এমনি একটা সারফেস দেখো, এটুকু বা তোমাকে উদাহরণ দিচ্ছি। এটা যে কোনো একটা পেজ, ঠিক আছে, এই পেজের মধ্যে কি আছে? বড়টা দৈর্ঘ্য, বড়টা দৈর্ঘ্য, এই বড়টা হলো দৈর্ঘ্য, এই ছোটটা হলো প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো এদের ক্ষেত্রে আয়তনই বার করা যায়। আয়তন, সরি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বার করা যায়, ক্ষেত্রফলের প্রসারণ হলো। আর ধরে নাও কোনো একটা বক্স, সাপোজ এই বক্সটা, তো এই গোটা অংশটা হলো দৈর্ঘ্য, বড়টা সবসময় দৈর্ঘ্য হবে, এই বড় অংশটা দৈর্ঘ্য, এই ছোট অংশটা প্রস্থ, এটুকু হলো উচ্চতা। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। তো এর ক্ষেত্রে হচ্ছে আয়তন, আয়তনের প্রসারণ হয়। তো 3 রকমের প্রসারণ হয়: দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন। ঠিক আছে, সবাই আগে জানবো দৈর্ঘ্যের প্রসারণ। প্রথমে সংজ্ঞা দেখো, অতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের
দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে বলি, হ্যাঁ, তাকে দৈর্ঘ্যের প্রসারণ বলে। ঠিক আছে, তাকে দৈর্ঘ্য প্রসারণ। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি 1 ডিগ্রি করে যদি উষ্ণতা বৃদ্ধি করে, ঠিক আছে, এখানে বলেনি কোন স্কেলে, সেলসিয়াস বা ফারেনহাইট না কেলভিন, বলছে প্রতি একক ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, প্রতি একক ডিগ্রি মানে এক এক করে বাড়বে। উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থ, এটা কঠিন পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, এক্ষেত্রে গ্যাস বা তরলকে নিয়ে আসবে না, মানে কঠিন পদার্থের কথা বলা হয়েছে। তা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে মানে 1 ডিগ্রি করে যদি বাড়ানো যায়, যে কোনো কঠিন পদার্থের যে একক দৈর্ঘ্যের যে একক করে বাড়ছে, মানে এক এক করে যে বাড়ছে, সেটাকে, সেই প্রসারণকে আমরা কি বলি? দৈর্ঘ্যের প্রসারণ। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি হবে, একক আস্তে আস্তে বৃদ্ধি হবে, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থে একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয় তাকে আমরা বলি দৈর্ঘ্যের প্রসারণ। এটার একটা সূত্র আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ সেটাকে আমরা বলি আলফা। ঠিক আছে, ইকুয়াল টু দৈর্ঘ্যের প্রসারণ, দৈর্ঘ্যের যা প্রসারণ হয় বাই প্রাথমিক দৈর্ঘ্য, যেটা প্রথমে ছিল, ইন্টু তোমার উষ্ণতা বৃদ্ধি, যতটা উষ্ণতা বাড়বে বৃদ্ধি, দৈর্ঘ্যের প্রসারণ হবে বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তো আলফা ইকুয়াল টু আমরা দৈর্ঘ্যের প্রসারণ কি বলতে পারি? যেটা ফাইনাল, যেটা লাস্টে হয়েছে L2, যেটা আগে ছিল L1, প্রাথমিক দৈর্ঘ্য কি ছিল? L1, আর উষ্ণতা কত বৃদ্ধি হবে? T2 মাইনাস T1। এই হয়ে গেল সূত্র। বুঝে গেল? লিখে নাও ফটাফট। এরপর আমরা আসবো ক্ষেত্র প্রসারণ। ঠিক আছে, লিখে নাও। এবার দেখো, এই যে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমরা কি বলছি? আলফা বলছি। তো আলফার তোমার একক হয় ডিগ্রি সেন্টিগ্রেড হয়, অথবা বা লিখেই করছি ডিগ্রি ফারেনহাইট হয়, অথবা কেলভিন ইনভার্স হয়। এটা হলো একক, আলফার একক। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন ইনভার্স হয়। কেলভিন ইনভার্স না, এটা ভুল আছে। তো ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট হয়। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার আলফার মাত্রা যদি কেউ বলে, আলফার মাত্রা কি করে বার করবে? তোমার উপরে কি আছে? ইনিশিয়াল, এটা কি আছে? দৈর্ঘ্যের প্রসারণ, মানে দৈর্ঘ্যের প্রসারণ আর দৈর্ঘ্য দুটোর মাত্রা একই হবে, মানে L। ক্লাস 9-এ নিশ্চয়ই পড়েছ, তোমার দৈর্ঘ্য বলতে কি বোঝায়? L। তোমার মাস বা ভর বলতে কি বোঝায়? M। আর সময় বলতে বোঝায় তোমার T। এটা হলো মাত্রা, তাই তো? তাই তো, মাত্রা। আচ্ছা, তো নিচে L, আর এটা কি আছে? প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য আর দৈর্ঘ্য মাত্রা একই হবে। এবার উষ্ণতা কি হবে? T, সরি T হবে, উষ্ণতা হবে K, সরি সময়ের T হয়
উষ্ণতা কে হবে। তো এর তো কেটে যাবে, কি হবে কে ইনভার্স হবে, এটা হবে মাত্রা। কি হবে এটা মাত্রা, বুঝা গেল। নেক্সট এবার আসবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, বা যেটাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা বলি, ঠিক আছে। কি হবে প্রতি একক, ওই একই কথা, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের আগে কি ছিল দৈর্ঘ্যের প্রসারণ হতো, একক দৈর্ঘ্যের প্রসারণ হতো, এখন একক ক্ষেত্রফলে প্রসারণ হবে, ওটাকেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে একই জিনিস, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক, এটা একক হবে ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে বলে, আর এত লিখছি না, তাকে বলে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আগেই বলে দিচ্ছি, ওটা বিটা। আর ক্ষেত্রফল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, ওটা হবে বিটা। তো বিটা ইকুয়াল টু কি হবে সূত্র, আগেটা কি ছিল দৈর্ঘ্যের প্রসারণ ছিল উপরে লবে, এক্ষেত্রে ক্ষেত্রফলের প্রসারণ হবে। নিচে কি ছিল প্রাথমিক দৈর্ঘ্য ছিল, এক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রফল হবে। এখানে কি হবে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি হবে। ক্ষেত্রফল আমার ক্ষেত্রফলের প্রসারণ মানে লাস্টের যে ক্ষেত্রফল ছিল সেটা থেকে প্রথমের যে ক্ষেত্রফল, ঠিক আছে। লাস্টের ক্ষেত্রফল ধরে নাও S2, প্রথমের ক্ষেত্রফল সেটা হলো S1, তাহলে এটা হবে ক্ষেত্রফলের প্রসারণ। পরেরটা মাইনাস আগেরটা করলেই তো তুমি বুঝতে পারবে যে কতটা প্রসারিত হয়েছে না, ঠিক আছে। পরিমাপটা কি করে জানবে, ধরো এখন 20 সিসি, পরে হয়ে গেল 40 সিসি, তো কতটা প্রসারণ হয়েছে, 40 মাইনাস 20 সিসি প্রসারণ হয়েছে। প্রাথমিক ক্ষেত্রফল কি হবে S1 হবে, সেটা আগে ছিল। উষ্ণতা বৃদ্ধি কি হবে, কত উষ্ণতা T2 মাইনাস T1 হবে, T1 হলো প্রাথমিক উষ্ণতা, T2 হলো অন্তিম উষ্ণতা। এটা হয়ে গেল বিটার ফর্মুলা। এবার বিটার ক্ষেত্রেও আমাদের একক যেটা হয় সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট হবে, ঠিক আছে। বিটার মাত্রা কি হবে, এক্ষেত্রে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য স্কয়ার, এখানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কয়ার, এখানে কি হবে কে, দৈর্ঘ্য স্কয়ার কেটে যাবে, মাত্রা কি হয়ে যাবে ওই একই কে ইনভার্স, মাত্রা আর একক সেম থাকবে, লিখে নাও।
বোঝা গেল? নেক্সট, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা আবার গামা দিয়ে প্রকাশ হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা। ঠিক আছে, এটার কি হয়, এটার ক্ষেত্রে একই রকম তোমার ডেফিনেশন হবে, সংজ্ঞা হবে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থে এবার কি হবে, প্রতি একক আয়তনের যে প্রসারণ হয় সেটাকে আমরা বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা। এটাকে আমরা গামা বলি। ঠিক আছে, এটা গামার চিহ্ন, এই যে এটা হলো গামার চিহ্ন। প্রতি একক, আমার হাতের লেখা ছোট বড় হলে বলবে, উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের যে একক আয়তন এর প্রসারণ হয় তাকে বলে, কি বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। কত লিখছি না, তাকে বলে। ঠিক আছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বললাম, গামা। তো গামার ক্ষেত্রে কি হবে, আয়তনের প্রসারণ। এবার এত কিছু লিখছি না, আয়তনের প্রসারণ কি হবে, লাস্টে অন্তিম যে আয়তন মাইনাস, আচ্ছা আমি লিখেই দিই, এটা হবে আয়তন প্রসারণ এটা হবে প্রাথমিক আয়তন কিন্তু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এবার আয়তনের যে প্রসারণ হবে, অন্তিম আয়তন V2, প্রাথমিক আয়তন V1, প্রাথমিক আয়তন কি হবে V1, উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, কারণ অন্তিম উষ্ণতা T2 আর প্রাথমিক উষ্ণতা T1। এর একক কি হবে, ওই একই ডিগ্রি সেন্টিগ্রেড হবে অথবা ডিগ্রি ফারেনহাইট হবে। এটা এই যে জিনিসটা, এটা বাই দিলাম। ঠিক আছে, মাত্রা কি হবে, গামার মাত্রা ওই একই কে ইনভার্স, সেম, সবার মাত্রা আর একক সেম। তুমি দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক বলো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলো বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলো, ওর একক আর মাত্রা সেম। নেক্সট, এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক আবার দু রকম ভাগে ভাগ করা যায়, একটা আপাত আর একটা প্রকৃত। আপাত আর প্রকৃত শুনে টার্মগুলো শুনে দেখো, শব্দগুলো শুনে দেখো কি মনে হচ্ছে। আপাত মনে হচ্ছে যেটা আপাত দৃষ্টিতে, মানে মনে হচ্ছে যে আয়তনটা বাড়ছে। আরেকটা হলো প্রকৃত, যেটা সত্যিকারই আয়তনটা বাড়ছে বা কমছে। ঠিক আছে, তো যেটা আপাত মানে আমাদের চোখের দৃষ্টি ভুলও হতে পারে, মানে আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে, আর প্রকৃত আমরা যাই ভাবি না কেন সেটাই হচ্ছে। দুটোর মধ্যে এটাই তফাৎ। যে বলি না, আমার এটা মনে হচ্ছে, গাট ফিলিংস হচ্ছে আজকে আমি ফার্স্ট হব, আমি এইবার রেজাল্টে ফার্স্ট হব, দিস ইজ কল আপাত। এটাকে আমরা আপাত বলবো, আমার মনে হচ্ছে, এটা করতেও পারে নাও হতে পারে। আরেকটা হলো প্রকৃত, যে আমার রেজাল্টে দেখা দিচ্ছে আমি ফার্স্ট হয়েছি, মানে আমার মনে হওয়া না হওয়াতে কিছু যায় আসে না, আমি ফার্স্ট হয়েছি, এটাই সত্যি। এটা হলো প্রকৃত আয়তন প্রসারণ। বেশ,
এবার আমি লিখি, লেখা হয়েছে, ঠিক আছে। তো আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যেই দুটো ভাগ আছে, একটা হলো আপাত, আরেকটা হলো প্রকৃত আয়তন। আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। কিন্তু সেটা এখন চলে আসবে আর কার, তরলের। এতক্ষণ আমরা গল্প করছিলাম কঠিনের, এখন আমরা আসবো তরলের। তরলের ক্ষেত্রেও কিন্তু আয়তন বাড়ে, তাপ প্রয়োগ করবে আয়তন বেড়ে যাবে। এটা একটা খুব ভালো একটা এক্সপেরিমেন্ট আছে। ধরো এরকম একটা বোতল, আমি খুব ভালো একটা বোতল আঁকতে পারি না, কি যে আঁকতেছি, বোতল, আরে বোতল, দাঁড়াও চেষ্টা করি। আশা করি খুব বাজে আঁকছি, যাই হোক, এটা আরো বাজে আঁকছি, যাই হোক। এখানে কি আছে, ঠান্ডা জল, ঠান্ডা জল। এখানে কি আছে, গরম জল। এখানে আছে বেলুন, এটা হলো বেলুন। এবার যখনই তুমি গরম জল দিবে, ঠান্ডা জলের জায়গায় গরম জল দিবে, দেখবে বেলুনটা এরকম করে ফুলে যাবে। কেন? বেলুনের যে গ্যাস, গ্যাসের আয়তন বাড়ছে। আচ্ছা, এটা হলো গ্যাসের আয়তনটা বাড়ছে, এটা গ্যাসের এক্সপেরিমেন্ট। হ্যাঁ ঠিক আছে, গ্যাসেরটাও কাজে লাগবে, তো গ্যাসেরটাও মনে রাখবে যে গ্যাসের আয়তন, গ্যাসেরও আয়তন বাড়ে। যেমন কঠিন পদার্থের বাড়ে, তেমন তরল পদার্থের বাড়ে, তেমন গ্যাসের পদার্থ, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও আয়তন বাড়ে। ঠিক আছে, নেক্সট। এবার আবার আমি ফিরে আসি তরলের ক্ষেত্রে, বুঝে দিই। গ্যাসের আমি আসবো। একটা হলো আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটার সংজ্ঞা কি হবে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে এর ক্ষেত্রে কোনো তরল পদার্থের যে একক আপাত, আপাত এটা সরিও, আপাত আয়তন প্রসারণ হয় তাকে বলে। তাহলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা সূত্র কি? এটা সূত্র হলো, এটাকে আমরা গামা ড্যাশ বলি। গামা বলতে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, এক্ষেত্রে আপাতকে আমরা ধরে নিচ্ছি গামা ড্যাশ। তাহলে সেক্ষেত্রে কি হবে, আপাত আয়তন প্রসারণ, একই রকমই সূত্রটা হবে তোমার, আয়তন V2 বাই V1, V2 মাইনাস V1ই হবে, শুধু সে আয়তনটা হবে আপাত। আপাত মানে সেটা সঠিক নাও হতে পারে, মানে আপাত দৃষ্টিতে সেটা মনে হচ্ছে, এরকমও হতে পারে। উষ্ণতা বৃদ্ধি, তো এটাকে আমরা বলতে পারি V2 মাইনাস V1 বাই V1 V2 মাইনাস T1 বলতে পারি। ঠিক আছে, নেক্সট।
বেশ, নেক্সট লিখে নাও। এবার এখানে একটু চেঞ্জ করে আমি কি করছি, প্রকৃতটাই দিচ্ছি। ভালো করে লক্ষ্য করবে। যদি প্রকৃত হয় তাহলে সবার আগে কি হবে, কি চেঞ্জ হবে, এই আপাতটা চেঞ্জ হয়ে যাবে প্রকৃততে সবার আগে। যদি প্রকৃত চাই সবার আগে এই চেঞ্জটা হবে। এখানে কোথায় চেঞ্জ হবে, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে যাবে প্রকৃত। এখানে কি চেঞ্জ হবে, এখানেও হয়ে যাবে প্রকৃত। এবার দেখো তো প্রকৃত সিমিলার টাইপ, একই রকম ডেফিনেশন, একই রকম সংজ্ঞা, একই রকম ফর্মুলা, শুধু আপাত জায়গায় প্রকৃত হচ্ছে। দেখো প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরল পদার্থের যে একক প্রকৃত আয়তন, যে একক প্রকৃত আয়তনে প্রসারণ হয় তাকে বলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেক্ষেত্রে প্রকৃত আয়তন প্রসারণ হবে। সূত্র কি, প্রকৃত আয়তনের প্রসারণ বাই ভাগ প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা বৃদ্ধি। প্রকৃত যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, যেটা সত্যিকারে হচ্ছে, আমার ভাবা না ভাবা, মেজারমেন্টে ঠিক হওয়া না হওয়া কোনো কিছুর উপর ম্যাটার করছে না, যেটা সত্যিকারে যে আয়তনটা হচ্ছে, প্রসারণ হচ্ছে। এবার অলরেডি তোমরা গ্যাসের ক্ষেত্রে বয়লের সূত্র, চার্লসের সূত্র শুনেছ। বয়লের সূত্রে কি হয়, উষ্ণতা স্থির রেখে হয়, ভর স্থির থাকে, উষ্ণতা স্থির থাকে, ঠিক আছে। চাপের সঙ্গে গ্যাসের তোমার আয়তনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, সেটা হয় পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ব্যস্ততাবাদী সম্পর্ক, ঠিক আছে, P1 V1 ইকুয়াল টু P2 V2। এক্ষেত্রে বয়লের সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট চার্লসের সূত্র, কারণ চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির থাকবে, ভর স্থির থাকবে, কিন্তু উষ্ণতার সঙ্গে কী হবে, আয়তন বাড়বে, তাই তো, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে, বা V1/T1 ইকুয়াল টু V2/T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হলো চার্লসের সূত্র, তাই তো। তো চার্লসের সূত্রটা ইম্পর্টেন্ট। তো আমি চার্লসের সূত্র তো অলরেডি করিয়েছি, আর পড়াতে হবে, আমি একটু পড়িয়ে দিচ্ছি। এটা মুছবো। আচ্ছা, দরকার একটু পজ করে লিখে নিয়ে, কোনো অসুবিধা নেই। দেখো চার্লসের সূত্রটা ইম্পর্টেন্ট আছে এক্ষেত্রে। চার্লসের সূত্র কি আছে, স্থির, আমি অত লিখছি না, স্থির চাপে স্থির ভরের কোনো গ্যাসের আয়তন কি হয়, উষ্ণতার সঙ্গে কি হয়, সমানুপাতিক হয়। সমানুপাতিক, ঠিক আছে। এখানে বলছে চাপ স্থির রাখলে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা দেখবে বইয়ে একটা ডেফিনেশন দেওয়া থাকবে, ওটা একেবারে বুঝে মুখস্থ করে নিলে করতে পারো, কারণ অনেক সময় একদম সংজ্ঞায় যায়, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমি বললাম, চাপ স্থির রেখে স্থির ভরে কোনো গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হয়, যেখান থেকে আমরা পাই V1/T1 ইকুয়াল টু V2/T2 ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট, এবার দেখো একটা জিনিস বুঝো, তাপ পরিবহন করে, করে কি, লক্ষ্য করবে। তোমার একটা উদাহরণ দিই, কোনো গ্লাসে গরম জল দিবে, তারপরে কিছুক্ষণ পর ওর মধ্যে ঠান্ডা জল ঢালবে, দেখবে জলটা পুরোপুরি ইউনিফর্ম একটা তোমার উষ্ণতা হয়ে গেছে, ঠিক আছে। দেখবে নিচের দিকটা গরম লাগছে না, উপরের দিকটা ঠান্ডা লাগছে না, গোটা জলটা একই রকম লাগছে, খেয়ে দেখবে একই রকম লাগছে। খেয়ে দেখবে, খাওয়ার সময় সাবধানে খাবে, সেটা বলছি না। আমরা সাধারণত কী করি, নর্মাল জল, আচ্ছা গরম জল বাদ দাও,
গরম জলের ক্ষেত্রে অনেক ভয় আছে, বাদ দাও। নর্মাল জলে ঠান্ডা জল মেশাবো, কি হবে? তারপর খেয়ে দেখবো কি নিচের ভাগটা আলাদা উপরের ভাগটা আলাদা মনে হবে না, জলটা ইউনিফর্ম মানে সম্পূর্ণভাবে গোটা জলটা একই রকম লাগবে, তাই তো? তার মানে কোথাও তো উষ্ণতাটা যাচ্ছে, তাপটা গরম নর্মাল জল থেকে ঠান্ডা জলে কী হচ্ছে, তাপের প্রবাহ হচ্ছে। তাপ সবসময় কী হয়, বেশি তাপ থেকে কম তাপের দিকে যায়। সবসময় লাগবে তাপ সবসময় হলে উষ্ণতার জায়গা থেকে শীতলতম জায়গা যায়, ঠিক আছে? কখনো অপোজিট হয় না, তাপের প্রবাহ সবসময় উষ্ণ থেকে শীতলের দিকে যাবে তাপ, ঠিক আছে? সবসময় উষ্ণ থেকে শীতলের দিকে যাবে। যেমন ইলেকট্রন একটু জানো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তেমন না পড়া থাকলেও পড়িয়ে দিতে এবার, কোনো অসুবিধা। তো তাপের যে প্রবাহ এটা অলমোস্ট হয়ে আসছে। তাপের প্রবাহ তিন রকমের হয়। একটা হয় পরিবহন, যেখানে কি হয় অণুগুলোর কোনো পরিবর্তন হয় না, অণুর কোনো পরিবর্তন হয় না। কিরকম হয়, ধরো একটা তুমি মোমবাতি হিট দিচ্ছ, প্রথমে এখানে এখানে গরম হবে, আস্তে আস্তে এখানে গিয়ে হাত দিবে, তোমার এখানেও কি হবে তাপের অনুভব হবে, তাপের অনুভব হবে। অনেকটা দূরে আছো কিন্তু কিন্তু অনুভব হবে। কোনো একটা জিনিস নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, কোনো একটা ধরো মোমবাতি নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে, দেখবে অনেক দূরে হাত দিয়েও তোমার গরম লাগছে, ছ্যাঁকা লাগছে। তার মানে অণুগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, কি হচ্ছে স্থানে একটা জায়গায় একটা নির্দিষ্ট স্থানে এইভাবে করে পরিবহনটা হচ্ছে, একটা অণু থেকে আরেকটা অণুতে, আরেকটা অণু থেকে আরেকটা অণুতে এইভাবে পরিবহন হচ্ছে। এটাকে আমরা বলি পরিবহন পদ্ধতি। কি বলি? পরিবহন পদ্ধতি, ঠিক আছে? আরেকটা হয় পরিচালন পদ্ধতি। পরিচালন পদ্ধতি কিরকম হয়, এটা ভূগোলে পড়বে, যে কোনো জায়গায় নিম্নচাপ হয় কি করে, খুব গরম পড়বে, বাতাস গরম হয়ে যাবে, তখন সমুদ্রের ঠান্ডা বাতাস ধেয়ে চলে আসবে। এই তো ভূগোলের গল্প, ক্লাস 6, 7, 8, 9 তো পড়েছো ভূগোলে। ভূগোলে কি হয়, পরিচলন বৃষ্টিপাত কি বোঝায়, কোনো জায়গায় খুব গরম পড়ছে, গরমে বায়ু হালকা হয়ে যাচ্ছে, গরম উষ্ণ হালকা বায়ু সেখানে থাকছে, যার জন্য ওখানে নিম্নচাপ তৈরি হচ্ছে, সমুদ্রের ঠান্ডা বায়ু সেখানে গিয়ে ছুটে আসছে। তার মানে এই পদ্ধতিটাকে আমরা কি বলি পরিচলন। পরিচলনের ক্ষেত্রে অণুর যে পরিবর্তন হয়, অণুর স্থানের পরিবর্তন হয়, ঠিক আছে? স্থানের পরিবর্তন হয়, অণুর মধ্যে অনেক রকম পরিবর্তন দেখা যায়। মোট কথা অত বেশি যাচ্ছি না, কারণ এটা উঁচু ক্লাসে পড়বে, ক্লাস 11, 12 পড়বে, ঠিক আছে? লাস্ট ওয়ান যেটা হয় সেটা হলো বিকিরণ। বিকিরণ মানে রেডিয়েশন। যেমন সূর্যের আলো বিকিরিত হয়, সূর্য যে আলোটা দিচ্ছে সেটা এমন না যে পৃথিবীর কোনো একটা অংশ পাচ্ছে, গোটা পৃথিবী সূর্যের অংশটা পাচ্ছে। এমন না যে সূর্যের আলো শুধু তোমাদের বাড়িতে এসে পড়ছে, বাকি রাম শ্যাম যদু মধু আশেপাশে যাদের বাড়ি কারো বাড়িতে আসছে না, তা না। তো এইভাবে ছড়িয়ে পড়ার টেন্ডেন্সিটাকে বলা হয় কি হয় বিকিরণ। এইভাবেও তাপের প্রবাহ হয়। কোনো জায়গায় খড়িতে যে অনেক সময় অনেকে শীতকালে জ্বালায়, তখন কি হয় আশেপাশে সবাই এরকম দেখবে করে, কেন? কারণ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তাপের প্রবাহটা, ঠিক আছে? এটা বলে বিকিরণ। বেশ অলমোস্ট হয়ে গেছে, আর একটা টার্ম পড়িয়ে ছেড়ে দেবো, সেটা হলো তাপীয় রোধ। লাস্ট তাপীয় রোধ। রোধ বলতে কি বোঝো? ইলেকট্রিসিটিতে পড়েছো, বিদ্যুৎ বর্তনীতে রোধ কথাটা। রোধ হলো যা তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাই তো? সেটাকে বলা হয় তড়িতের ক্ষেত্রে রোধ মানে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাই তো? এক্ষেত্রে সেম, তাপ প্রবাহকে বাধা দেয় রোধ। এক্ষেত্রে শুধু মনে রাখবে রোধ হলো এই যে Q/T, এটাকে আমরা বলি রোধ, এটাকে বলি আমরা তাপীয় রোধ।
এটার ফর্মুলাটা শুধু মনে রাখো, একটু পড়ে নেবে, কারণ তোমার একটু আইডিয়া থাকলে তোমার পরীক্ষার সময় লিখতে সুবিধা হবে। ঠিক আছে? অনেক সময় হয় বোধধর্মী কোশ্চেনও আসে, যেটা বলতে কি বোঝায়, ওটা বলতে কি বোঝায়, এটা হলে এটা কি হবে, ওটা হলে কি ওটা কি হবে, এই ধরনের কোশ্চেনগুলো তো ছাড়া প্রশ্নই ওঠে না। ফর্মুলা ভুলে যেতে পারো, নিউমেরিক্যাল যেগুলো অঙ্ক হয় সেটা ভুল হতে পারে, ক্যালকুলেশনে ভুল হতে পারে, ফর্মুলা বসাতে ভুল হতে পারে, একক কনভার্ট করতে ভুল হতে পারে, কিন্তু যেগুলো বোধধর্মী, যেগুলো ডেফিনেশন, যেগুলো এক্সাম্পল মানে সংজ্ঞা, উদাহরণ, ব্যাখ্যা, বোধধর্মী যে এটা পরে এটা কি হবে, এগুলো তো পড়ে যেতেই পারো, কোনো সমস্যা নেই। শুধু বুঝতে হবে, যদি গোটা বইটা একবার রিডিং মেরেও যদি বোঝো, রিডিং মারবে যদি কিছু না হয়, তাও অনেক কিছু করে আসতে পারবে। হ্যাঁ অবভিয়াসলি যদি তোমাকে বেশি ভালো রেজাল্ট করতে হয় তাহলে তো তোমাকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতেই হবে। একক মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার, এই সমস্ত একক সেন্টিগ্রেড থেকে তোমার ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিন, এগুলো তো কনভার্ট করতেই হবে, ফর্মুলা মনে রাখতেই হবে, মাত্রা এসব মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে? তো কিউ বাই টি হবে তোমার পাতের দু প্রান্তে কি উষ্ণতার পার্থক্য, পার্থক্য পার্থক্য লেখারই জায়গা নেই, পার্থক্য, এটা পার্থক্য হবে, হ্যাঁ পার্থক্য, আর বাই নিচে হবে তাপীয়, আচ্ছা তাপীয় রোধ, এটা তাপীয় রোধ না, হ্যাঁ তাপীয় রোধাঙ্ক হবে তো, হ্যাঁ এটা রোধাঙ্ক। ঠিক আছে? এটা সূত্র হলো থিটা 2 মাইনাস থিটা 1 বাই 1 বাই কে ইন্টু ডি বাই এ। ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, আজকের জন্য এখানে স্টপ করে দেব। ঠিক আছে? এক্ষেত্রে ভিটু তোমার কি বলছে, পাতের দু প্রান্তে উষ্ণতার পার্থক্য হলো তোমার থিটা 2 মাইনাস থিটা 1। থিটা 2 হলো অন্তিম উষ্ণতা, মাইনাস থিটা 1 হলো তোমার প্রাথমিক উষ্ণতা। ঠিক আছে? আর তাপীয় রোধের এটাই ফর্মুলা হয়, কে হলো একটা কনস্ট্যান্ট ধ্রুবক, আর ডি আর এ, যতদূর মনে হচ্ছে এটা হলো তোমার ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা আমি এটা এই জায়গাটা দেখে নেব একটু, ডি আর, ঠিক আছে, কে হলো ধ্রুবক, কে বলে তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে? কে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। ডি হলো পাতের বেগ। ঠিক আছে? ডি হলো পাতের বেগ, যদি এটা একটা পাত হয়, এইটুকু দূরত্ব হলো ডি, পাতের বেগ, আর এ হলো ক্ষেত্রফল। ঠিক আছে? এ হলো ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল। ব্যাস হয়ে গেল আজকের জন্য এখানে। আর নতুন করে আমাকে কাল এরপর দিন থেকে আলো পড়াতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ।